আন্তর্জাতিক হেলথ গ্রুপের কো চেয়ারম্যান শেখ হাসিনা ওষুধ প্রতিরোধী জীবাণুর বিরুদ্ধে লড়াইয়ের আহ্বান। অ্যান্টিজেন টেস্ট ও বাধ্যতামূলক মাস্ক পরার তাগিদ বিশেষজ্ঞদের। সশস্ত্র বাহিনী দিবস আজ, রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পক্ষে শিখা অনির্বাণে শ্রদ্ধাঞ্জলি। গোল্ডেন মনির গ্রেপ্তার, বাসায় ছিল ৬০০ ভরি স্বর্ণ, কোটি টাকা আর অস্ত্র। ইতিহাস বিকৃতি ঠেকাতে ডিসেম্বরে আসছে মুক্তিযুদ্ধ জ্ঞানকোষ। স্বাগত এটে নিউজে। ৩টা নিউজ আওয়ারে আপনাদের সঙ্গে রয়েছি আমি শ্রাবণী জলি। শুনছিলেন সংবাদ শিরোনামগুলো। VSL Angle Channel HB VSL বিক্রমপুর স্টিল লিমিটেড। এবারে বিস্তারিত। অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স বিষয়ে আন্তর্জাতিক হেলথ গ্রুপের কো চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুক্রবার সন্ধ্যায় ভার্চুয়াল প্ল্যাটফর্মে আয়োজিত সংস্থাটির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী ওষুধ প্রতিরোধী জীবাণুর বিরুদ্ধে লড়াইয়ে বিশ্ব নেতাদের এগিয়ে আসার আহ্বান জানান। তিনি বলেন, অ্যান্টিবায়োটিকের ব্যাপক ব্যবহারের বিরুদ্ধে সচেতনতা বাড়াতে সমন্বিত পদক্ষেপ গ্রহণ করতে হবে। করোনা ভাইরাসেই নাস্তানাবুদ বিশ্ব, কিন্তু তার থেকেও ভয়াবহ কিছু জীবাণু ক্রমেই শক্তিশালী হচ্ছে, কারণ মানুষ নিজেই নানা রোগের জীবাণুকে ওষুধ প্রতিরোধী বা অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্ট হয়ে উঠতে সহায়তা করছে। ডাক্তারের নির্দেশনা ঠিকমতো না মানা, কোর্স শেষ না করেই মাঝপথে ওষুধ খাওয়া ছেড়ে দেওয়া, খাদ্য উৎপাদনে অ্যান্টিবায়োটিকের যথেচ্ছ ব্যবহার, এমন আরও নানা কারণে ক্রমেই ওষুধ প্রতিরোধী দানব হয়ে উঠছে সাধারণ রোগের জীবাণুগুলো। মানব সভ্যতা নিশ্চিহ্ন হয়ে যাওয়ার মতো ভয়াবহ এই সমস্যা থেকে বাঁচতে বিশ্ব নেতাদের এক প্ল্যাটফর্মে নিয়ে আসার উদ্যোগ নিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO, বিশ্ব খাদ্য ও কৃষি সংস্থা FAO এবং পশু স্বাস্থ্য বিষয়ক বিশ্ব সংস্থা OIE। Once again, I would like to thank Prime Minister Motli and Prime Minister Sheikh Hasina. অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স বিষয়ে এই ওয়ান হেলথ হেল্প গ্লোবাল গ্রুপের উদ্বোধনী অনুষ্ঠানের সহ সভাপতি ছিলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি জানান, সাধারণ রোগ জীবাণুগুলো ওষুধ প্রতিরোধী হয়ে ওঠা ঠেকাতে বাংলাদেশ ইতিমধ্যে জাতীয় কর্মপরিকল্পনা প্রণয়ন করেছে। এই সমস্যার দ্রুত সমাধানে গবেষণা ও নতুন প্রজন্মের অ্যান্টিবায়োটিক আবিষ্কার জরুরি বলেও মনে করেন তিনি। We should also ensure affordable access to new antibiotics by all. For this, I also call for increased internationally coordinated investment for more research for inventing a new generation of antibiotics. প্রধানমন্ত্রীর আশঙ্কা, জীবাণুর অ্যান্টিবায়োটিক প্রতিরোধী হয়ে ওঠার এই সমস্যা আগামীতে করোনা ভাইরাসের চেয়েও ভয়াবহ বিপর্যয় ডেকে আনবে। এ থেকে বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষা করতে বিশ্ব নেতাদের সক্রিয় ভূমিকা প্রত্যাশা করেন শেখ হাসিনা। Prevention is better than cure. I hope this leaders group will be successful to mainstream this vital health issue in all our important discourses, contributing to the united global effort to fight the ominous development of antibiotic resistance. আরাফাত সিদ্দিকী, ATN নিউজ, ঢাকা। শীতে করোনার প্রকোপ কমাতে র্যাপিড অ্যান্টিজেন টেস্ট করার পাশাপাশি মাস্ক পরাকে সামাজিক আন্দোলনে রূপান্তরের কথা বলছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা। পাশাপাশি পরিকল্পিতভাবে চিকিৎসা সেবা দিতে পারলে করোনা নিয়ন্ত্রণে থাকবে বলে মত তাদের। আরও জানাচ্ছেন সাদিয়া আফরোজ। দেশে করোনার প্রথম ঢেউ এখনো চলছে নাকি দ্বিতীয় ঢেউ শুরু হয়ে গেছে, এ নিয়ে দ্বিমত রয়েছে জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের। তবে করোনায় গত কয়েকদিনের মৃত্যু ও শনাক্তের সংখ্যা নিয়ে তৈরি হয়েছে শঙ্কা। স্বাস্থ্যবিধি না মেনে অবাধ চলাচলকেই দায়ী করছেন তারা। বিশেষজ্ঞরা বলছেন, করোনা মোকাবিলায় প্রস্তুতি ও সতর্ক থাকতে হবে সবাইকে। শীতে ঠান্ডাজনিত রোগ আর দূষণের কারণে যাতে করোনা বিস্তার লাভ করতে না পারে, তাই ব্যক্তিগতভাবে সুরক্ষিত থাকার বিকল্প দেখছেন না তারা।
বলছেন, মাস্ক পরা বাধ্যতামূলক করতে জনপ্রতিনিধিদের সম্পৃক্ত করতে হবে, হাসপাতালে সেবা দিতে হবে পরিকল্পিতভাবে। আমাদের প্রশিক্ষিত লোকজন রয়ে গেছে, অক্সিজেন রয়েছে, পিপি রয়েছে। সো দেয়ারফর আমার যেটা মনে হয় যে এটা ভালো মতো একটা পরিকল্পনা করলেই আমরা কিন্তু ওই সেকেন্ড ওয়েভের যে সমস্যাটা আমরা মোকাবেলা করতে পারবো। এটাকে একটা জনসম্পৃক্ততার মধ্যে আনতে হবে, আমাদের জননেতাদের, জনপ্রতিনিধিদের এটার মধ্যে যুক্ত করে আমরা এটাকে যদি একটা গণ আন্দোলনে পরিণত করতে পারি, তাহলে আমাদের মাস্ক পরাটা শুধু এটা না, এটা আরো উপকারগুলো একটু বলতে হবে। একই সাথে ব্যাপকভাবে প্রচার চালানো ও অ্যান্টিজেন ভিত্তিক র্যাপিড টেস্ট কিট বাড়ানোর তাগিদ তাদের। আমাদের র্যাপিড অ্যান্টিজেন টেস্ট চালু করতে হবে, যেটা দাম অনেক কম, যেটাতে মেশিন লাগবে না, সারা দেশ জুড়ে আপনি দেন, সকল ইমার্জেন্সিতে দিতে হবে, আমাদের সকল আউটডোরে দিতে হবে, সরকারি হাসপাতালে দিতে হবে, বেসরকারি হাসপাতাল আমাদের দিতে হবে, এনজিওদের। আমরা এখন পর্যন্ত মানুষকে ঠিক মতে এই সংক্রমণের রিস্কের কমিউনিকেশনটা ঠিক করতে পারি নাই, এবং সেই জন্য তারা কিন্তু কেউই আমাদের সঙ্গে সম্পৃক্ত হয় নাই। তো সেই জন্য আমাদেরকে সেটাও চেষ্টা করতে হবে। করোনার দ্বিতীয় ঢেউ মোকাবিলায় নিজ উদ্যোগেই ব্যক্তি ও প্রতিষ্ঠানগুলোকে আইসোলেশন ও কোয়ারেন্টিন কঠোরভাবে মেনে চলার পরামর্শ বিশেষজ্ঞদের। সাদিয়া আফরোজ, এটিএন নিউজ, ঢাকা। অন্য প্রসঙ্গ, আওয়ামী লীগ কখনো প্রতিহিংসার রাজনীতি করে না, এই মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। নারায়ণগঞ্জ মিরপুর রুটে বিআরটিসি বাস সার্ভিসের উদ্বোধন অনুষ্ঠানে নিজ বাসভবন থেকে অনলাইনে যুক্ত হয়ে আজ এই কথা বলেন তিনি। এদেশের রাজনীতির সন্ত্রাস, নির্ভরতা, ষড়যন্ত্র আর হত্যার রাজনীতি জনপ্রতিনিধি। আর মির্জা ফখরুল সাহেব বলছেন সরকার নাকি প্রতিশোধ পরায়ণ হয়ে উঠেছে। আওয়ামী লীগ সবসময় জনগণের সাথে ছিল এবং আছে। আমাদের বিরুদ্ধে যে অন্যায় করা হয়েছিল আমরা তার বিচার জনগণের কাছে চেয়েছিলাম। জনগণ আমাদের সাথে আছে বলেই ভোটের মাধ্যমে সে বিচার হয়েছে। কখনো আমরা প্রতিশোধ পরায়ণতা দেখাইনি। প্রতিশোধের রাজনীতি গণতন্ত্রের জন্য শুভ নয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেছেন তিন বাহিনীর প্রধান। সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে গণভবনে এই সাক্ষাৎ করেন তারা। এর আগে সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে ঢাকা সেনানিবাসের শিখা অনির্বাণে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পক্ষে শ্রদ্ধা জানানো হয়। সকালে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পক্ষে তাদের সামরিক সচিব শ্রদ্ধা জানান। 1971 সালের মহান স্বাধীনতা যুদ্ধে আত্মোৎসর্গকারী সশস্ত্র বাহিনীর সদস্যদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে 21 নভেম্বর সশস্ত্র বাহিনী দিবস পালন করা হয়। সকালে সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ শাহিন ইকবাল এবং বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল মসিহুজ্জামান সেনিয়াবাদ নিজ নিজ বাহিনীর পক্ষ থেকে শিখা অনির্বাণে শ্রদ্ধা জানান। তার শুরুটা ছিল কাপড়ের দোকানের সেলসম্যান হিসেবে। তারপর কখনো বিমানবন্দরের ট্যাক্স ফাঁকি দিয়ে লাগেজ বহন, কখনো বা জড়িয়েছেন স্বর্ণের চোরা কারবারে। জাল জালিয়াতি করে হাজার কোটি টাকার সম্পদের পাহাড় গড়ে তোলেন গোল্ডেন মনির। অবশেষে ধরা পড়লেন র্যাবের হাতে। শীতের আমেজেই শুক্রবার রাতে ঘুমিয়ে পড়েন রাজধানীর মেরুলবাড্ডার বাসিন্দারা, কিন্তু ঘুম নেই সেখানকার গোল্ডেন ভবনের বাসিন্দাদের। রাতেই ভবনটিতে অভিযান চালায় র্যাব। টানা 11 ঘন্টার অভিযানে বেরিয়ে আসে অবৈধ অর্থ সম্পদ, সোনা গয়না আরো কত কি, যেখানে মেলে 600 ভরি স্বর্ণ, একটি অবৈধ পিস্তল ও গুলি, 10টি দেশের 9 লাখ টাকার মুদ্রা, নগদ 1 কোটি 9 লাখ টাকা এবং অনুমোদন না থাকা 2টি বিলাসবহুল গাড়ি। এসব সম্পদের সন্ধান মেলে যার কাছে, সেই গোল্ডেন মনির কিভাবে সম্পদের পাহাড় গড়েন? সে একজন হুন্ডি ব্যবসায়ী, স্বর্ণ চোরা কারবারি এবং ভূমির দালাল। ট্যাক্স ফাঁকি দিয়ে বিপুল পরিমাণ স্বর্ণ বাংলাদেশে উনি আমদানি করেন, যার ফলশ্রুতিতে তার নাম হয়ে যায় গোল্ডেন মনির। আসলে কে এই মনির? 90-এর দশকে কাপড়ের দোকানের সেলসম্যান হিসেবে পথ চলা শুরু হয় তার। এরপর লাগেজ পার্টি থেকে স্বর্ণ চোরাচালানের ব্যবসা। চোরাচালানের রুট হিসেবে ঢাকা, সিঙ্গাপুর, ভারতকে বেছে নেন তিনি। র্যাবের অভিযানে তার মালিকানায় থাকা একটি গাড়ির শোরুমেরও সন্ধান মেলে, যেখানে শুল্কমুক্ত গাড়ি এনে
বিক্রি হয় চড়া দামে। কার্ড সিলেকশন থেকেও আমরা 3টি বিলাসবহুল অনুমোদনবিহীন গাড়ি আমরা জব্দ করতে সক্ষম হয়েছি। জাল জালিয়াতির এখানেই শেষ নয়। ভূমিদস্যু হিসেবেও নাম লেখান গোল্ডেন মনির। তার 1050 কোটি টাকার অবৈধ সম্পদের তথ্য র্যাবের হাতে। রাজুকের কাগজপত্র জাল জালিয়াতি করে ঢাকা শহরের ডিআইটি প্রজেক্ট বাড্ডা, নিকুঞ্জ, উত্তরা এবং কেরানীগঞ্জে তার 200-র বেশি প্লট আছে বলে র্যাব জানতে পেরেছে। উত্তরার জমজম টাওয়ারের মালিক এই মনির হোসেন ওরফে গোল্ডেন মনিরের বিরুদ্ধে অস্ত্র, মাদক ও বিশেষ ক্ষমতা আইনে 3টি মামলা দায়ের করছে র্যাব। একে আজাদ, এটিএন নিউজ, ঢাকা। ম্যাডাম, বিকাশ থেকে নাহিদ বলছি। অ্যাকাউন্ট আপডেটের জন্য আপনার ফোনের এসএমএস-এ যে 6 সংখ্যার নাম্বারটি গিয়েছে সেটি বলুন। কি? প্রথমে বিকাশ সেজে বিশ্বাস জিতে নিলাম। জলদি, না হলে বিকাশ অ্যাকাউন্ট বন্ধ হয়ে যাবে। টেনশনে ফেললাম, এখন সব গোপন তথ্য দিয়ে দেবে। এসব ফ্রডগিরি আমার সাথে চলবে না, যত সব। ধুর, ধরা খাইলাম। বিকাশ অ্যাকাউন্টের পিন ও এসএমএস এ আসা 6 সংখ্যার নাম্বার আপনার গোপন তথ্য কাউকে দেবেন না। কেউ চাইলেই বুঝবেন প্রতারক। এমন কল পেলেই কেটে দিন। দেখছেন 3টা নিউজ আওয়ার। বাঙালির গৌরব গাথা ৭১-এর মহান মুক্তিযুদ্ধ। রক্তক্ষয়ী সেই ইতিহাসের আছে নানা বাঁক, আছে আত্মত্যাগের নানা ঘটনা প্রবাহ। কিন্তু সব সময়েই চলছে ইতিহাসকে বিকৃতির অপচেষ্টা। সঠিক তথ্য আর ইতিহাস বিকৃতি থামাতে এবার প্রকাশিত হচ্ছে মুক্তিযুদ্ধ জ্ঞানকোষ। 10 খণ্ডের এই জ্ঞানকোষ হাতড়ে খুঁজে নিতে পারেন আপনার প্রশ্ন আর সংশয়ের উত্তর, জানাচ্ছেন আরিফ হোসেন। রক্তের দামে পাওয়া দেশ বাংলাদেশ, অথচ আজও সেই দেশের তরুণদের মাথায় পরিকল্পিতভাবে ঢুকিয়ে দেওয়া হচ্ছে নানা মিথ্যা তথ্য। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তিনি যে স্বাধীনতার ঘোষক, এটা কিভাবে প্রমাণ করবেন? আপনারা কেউ কি বলতে পারবেন যে জিয়াউর রহমান কোনোদিন স্বাধীনতার ঘোষক তিনি জীবিত অবস্থায় দাবি করেছেন? 7 কোটি মানুষকে দাবায় রাখতে পারবা না, এই লাইনের বাইরে আর কোনো স্বাধীনতার ঘোষণা আমরা মানি কি মানি না? এমন প্রশ্নের উত্তর নিয়ে এমন আয়োজনে মুক্তির ইতিহাসের দলিল নিয়ে এটি নিউজ পরিবার ঘুরেছে পুরো দেশ। কিন্তু তরুণদের শত প্রশ্নের সমাধানে চাই এমন দলিলের সঠিক ক্রমবিন্যাস। যে দেশের মানুষ দেশকে মা ভেবে বুকের রক্ত ঢেলেছে এই মাটিতে, সেই সূর্য সন্তানদের গল্প কে না জানতে চায় বলুন? কিন্তু কোথায় মিলবে প্রকৃত ইতিহাসের সঠিক তথ্য? স্বাধীনতার ৪৭ বছর পর মুক্তিযুদ্ধের অজানা তথ্য, প্রেক্ষাপট, সূচনা, সাহসী বাঙালির বীরত্ব গাথা, আত্মত্যাগ, বিদেশি বন্ধু, প্রবাসী বাংলাদেশিদের পদক্ষেপ সহ খুঁটিনাটি বিষয় নিয়ে বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি প্রস্তুত করেছে মুক্তিযুদ্ধ জ্ঞানকোষ, যেখানে পাকিস্তানের বঞ্চনা, শোষণ থেকে মুক্তির রক্তাক্ত ঘটনার প্রবাহ নিয়ে ৩,০০০ আর্টিকেল স্থান পেয়েছে। সব বয়সীদের বাংলায় মুক্তির পথ নিয়ে যত প্রশ্ন, তার সমাধান মিলবে মুক্তিযুদ্ধ জ্ঞানকোষের 10টি খণ্ডে। আর বিশাল এই কর্মযজ্ঞের গ্রহণযোগ্যতা, দালিলিক প্রমাণ হাজির করতে একসাথে কাজ করেছে 500 গবেষক। আমাদের যে মহান মুক্তিযুদ্ধ, এবং সেই মহান মুক্তিযুদ্ধ যে ছিল একটি গণযুদ্ধ, সমগ্র জাতি যে সেই যুদ্ধে যুক্ত হয়েছিল, এবং শুধু বাংলাদেশের মানুষ নয়, সারা বিশ্বের সাধারণ মানুষ কিভাবে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সমর্থনে তারা তাদের অবস্থান গ্রহণ করেছেন, বাংলাদেশ মুক্তিযুদ্ধ জ্ঞানকোষে তুলে ধরা হয়েছে। আলোর নিচে যেমন অন্ধকার, তেমনি মুক্তির গৌরবের নিচে সবসময় ঘাপটি মেরে থাকা মুক্তিযুদ্ধের বিপক্ষের অপশক্তি। এই জ্ঞানকোষ সেই অপশক্তি রুখতে হাতিয়ার হবে এমন বিশ্বাস বিশ্লেষকদের। ইতিহাস বিকৃতি যারা করেছে তাদের বিরুদ্ধে এটা হবে একটা বড় ধরনের হাতিয়ার, এবং এটা পাঠ করার পরে আমি তো মনে করি যে একটা নতুন দিগন্ত উন্মোচিত হবে, মানুষের চক্ষু খুলে যাবে। বইটির মুদ্রণ শেষ হয়েছে, প্রাক প্রকাশনা বিক্রির দিন বাড়িয়ে 30 নভেম্বর পর্যন্ত করা হয়েছে। ডিসেম্বরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বইটির মোড়ক উন্মোচন করবেন। এরপর সাধারণ মানুষের হাতে হাতে পৌঁছে যাবে বইটি। আরিফ হোসেন, এটিএন নিউজ, ঢাকা।
3টা নিউজ আওয়ারের সময় হলো বায়েজিদ স্টিল বিরতি নেবার। ফিরে এসে আরও যা থাকছে। দুদক এখন অনেক শক্তিশালী বললেন দুদক কমিশনার। ভুল পরিকল্পনা আর বিচ্ছিন্ন উন্নয়নে মরছে নদীগুলো। আন্তর্জাতিক হেলথ গ্রুপের কো চেয়ারম্যান শেখ হাসিনা ওষুধ প্রতিরোধী জীবাণুর বিরুদ্ধে লড়াইয়ের আহ্বান। অ্যান্টিজেন টেস্ট ও বাধ্যতামূলক মাস্ক পরার তাগিদ বিশেষজ্ঞদের। সশস্ত্র বাহিনী দিবস আজ, রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পক্ষে শিখা অনির্বাণে শ্রদ্ধাঞ্জলি। গোল্ডেন মনির গ্রেপ্তার, বাসায় ছিল 600 ভরি স্বর্ণ, কোটি টাকা আর অস্ত্র। ইতিহাস বিকৃতি ঠেকাতে ডিসেম্বরে আসছে মুক্তিযুদ্ধ জ্ঞানকোষ। সংবাদ শিরোনামগুলো আরো একবার জানিয়ে আবারও আমন্ত্রণ জানাচ্ছি দুপুর 3টার নিউজ আওয়ারে। জানাবো দেশের আরো কিছু খবর। দুর্নীতি দমন কমিশন এখন শক্তিশালী বলে মন্তব্য করেছেন দুদক কমিশনার ডক্টর মোজাম্মেল হক খান। ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত বিতর্ক প্রতিযোগিতায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা বলেন। এফডিসিতে অনুষ্ঠিত এই প্রতিযোগিতার এবারের বিষয় ছিল দুর্নীতি প্রতিরোধে সরকারের সদিচ্ছা। প্রধান অতিথির বক্তব্যে ডক্টর মোজাম্মেল হক খান আরও বলেন, আইনকে সমুন্নত রাখাই দুদকের কাজ। দুদক কোনো কিছুর কাছে মাথা নত করে না। সভাপতির বক্তব্যে ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ সাধারণ মানুষের পর্যবেক্ষণ মূল্যায়নে দুদকে একটি সেল করার আহ্বানও জানান। দুর্নীতি দমন কমিশনের একটা শক্তিশালী সেল থাকা দরকার, যারা কমিশনের কাজের উপর সাধারণ মানুষের পর্যবেক্ষণকে মূল্যায়ন করবে। সাধারণ মানুষ তাদের পর্যবেক্ষণ দিবে, সেই সেল মূল্যায়ন করবে, সেই মূল্যায়নের ভিত্তিতে সেই কার্যক্রমকে আরো তারা গতিশীল করবে বলে আমরা মনে করি। আমরা দেখেছি হাইকোর্ট থেকে একটা কথা বলা হয়েছে, গত বৃহস্পতিবারে বলা হয়েছিল যে অর্থ পাচারকারীদের কাছে দেশটাকে মগের মুল্লুক মনে হচ্ছে। আজকে অর্থ পাচারকারীরা দেশটাকে মগের মুল্লুক মনে করছে। এই অর্থ পাচারকারীরা যারা দেশটাকে মগের মুল্লুক করছে, তাদেরকে যত দ্রুত সম্ভব সকল প্রকার রাজনৈতিক প্রভাবশালী ব্যক্তিদেরকে কোনোভাবে প্রভাব মুক্ত হয়ে যদি গ্রেফতার করা যায়, আইনের আশ্রয় আনা যায়, তাহলেই কিন্তু আমরা মনে করব আমাদের বাংলাদেশকে দুর্নীতিমুক্ত দেশ হিসেবে গড়ে তোলবার জন্য আমরা আরো এক ধাপ এগিয়ে যেতে পেরেছি। দুর্নীতি দমন কমিশন যে শক্তিশালী হয়েছে, যেটি আগের যে অবস্থায় ছিল সেই অবস্থার থেকে যে এই বিশাল উত্তরণ, এটিও কিন্তু সরকারের সদিচ্ছার কারণেই হয়েছে এবং কমিশন এখন অনেক শক্তিশালী। আমি যেগুলো আগে অনেক সময় বলেছি, আজকের বক্তারা সেগুলোর সূত্র ধরে আমাদেরকে আলোকপাত করার চেষ্টা করেছেন যে দুর্নীতি দমন কমিশন এখন শুধুমাত্র দন্তহীন বাঘ সেরকমটি নয়। দুর্নীতি দমন কমিশন এখন অনেক শক্তিশালী। বাঘের এই হুঙ্কারও এখন মানুষের জন্য ভীতিকর। দক্ষিণ পশ্চিম অঞ্চলে নদীগুলোর মৃত্যুর কারণ অতীতের ভুল পরিকল্পনা আর বিচ্ছিন্ন উন্নয়ন। মরা নদীকে বাঁচাতে নেওয়া উদ্যোগগুলো এখন কাজে আসছে না। নদী পাড়ের মানুষ বলছেন, নদীর নাব্য ফেরাতে হলে সবার আগে দরকার এই অঞ্চলে নদীর চরিত্র বোঝা। দক্ষিণ পশ্চিম অঞ্চলের নদী ও জীবন নিয়ে ফেরদৌস রহমানের 6 পর্বের ধারাবাহিকের আজ দেখুন 4র্থ পর্ব। সাথে ছবি তুলেছেন ইসমাইল হোসেন। দেশের অন্য নদীগুলোর সঙ্গে উপকূলের নদীর একটা বড় পার্থক্য জোয়ার ভাটা। উজানের নদীগুলোর পানি প্রবাহ যেখানে একমুখী, জোয়ার ভাটার প্রভাবে উপকূলীয় নদীগুলোতে পানি প্রবাহ সেখানে দ্বিমুখী। এই দ্বিমুখী প্রবাহের পলি দিয়েই গঠিত উপকূলের স্থলভাগ। আবহমান কাল ধরে নদীবাহিত পলি ঢুকে পড়ত প্লাবনভূমিতে, ফলে পলি জমে উঁচু হতো প্লাবনভূমি। ঈষৎ লবণাক্ত এই মাটিতে চলত লবণ সহনশীল জাতের কৃষি। এখানকার জীববৈচিত্র্য আলাদা, প্রায় 200-250 প্রজাতির জলজ প্রাণী এখানে থাকে। এখানকার গাছপালাও আলাদা ছিল, যা লবণ সহনশীল। ধানও ছিল লবণ সহনশীল। সেই ভূমিতে 1960 সাল থেকে শুরু হয় পোল্ডার নামের বিধ্বংসী এক ব্যবস্থা, যা উৎসমুখ থেকে এই অঞ্চলের নদীগুলোকে বিচ্ছিন্ন করে।
বন্যা ও লবণাক্ততা নিয়ন্ত্রণ করার নামে অবদার মাধ্যমে বাঁধ নির্মাণ করে বেঁধে ফেলা হয় নদী। বিল ও খালের মুখে বানানো হয় স্লুইস গেট। কুরুক মিশনের সুপারিশে ওয়াটার ডেভেলপমেন্ট বোর্ড তৈরি করা হয়, মানে অবদা, ইপি অবদা তৈরি করা হয়, এবং ইপি অবদার সবথেকে বড় প্রকল্প তৈরি করা হয় সিইপি, কোস্টাল ইম্প্যাক্টমেন্ট প্রজেক্ট। 1960 সাল থেকে 73 সাল পর্যন্ত নির্মিত এই পোল্ডার ও বাঁধ নির্মাণে প্লাবনভূমি হারায় নদীগুলো। বাঁধবন্দি নদীতে তলদেশে পলি জমে জমে হারাতে থাকে গভীরতা। নদী তো পুরি উঠেছে, কালকে আমি ওই সাইডে গেলাম, সুপুরিঘাটের ওই লাইনে গেলাম, তো ওদিক তো বেশ পানি নাই, তো পানি তো সব আমার এখানে বন্ধ। 2 বছর আগে নদী খনন হয়েছিল, যে বছর খনন হয়েছিল ওই বছরই ভরাট হয়ে গেছে। সরকারি পর্যায়ে এসব নদী ড্রেজিং করে বাঁচানোর যতটুকু চেষ্টা তাও ব্যর্থ হচ্ছে পলির কারণেই। প্রকৃতির বিপক্ষে এই উন্নয়ন নদীর স্বাভাবিক গতি ফিরিয়ে আনা দূরের কথা, ক্ষেত্রবিশেষে বিরূপ প্রভাব ফেলছে নদী ও এর জনপদের উপর। প্রকৃতিগতভাবে নদীর গভীরতা হওয়ার কথা ছিল বিলের চেয়ে বেশি, কিন্তু এখানে হয়েছে উল্টো, কমেছে নদীর গভীরতা, বেড়েছে বিলের, যার ফলে বিলের পানি নদীতে না নামায় বছরের পর বছর একই জায়গায় জমে থাকছে, যেটির প্রভাব ফেলছে এই এলাকার প্রাণ বৈচিত্র্য এবং প্রকৃতির উপরে। সাধারণ মানুষ বলছেন, নদীর যে প্রাকৃতিক গতিপথ সেটি উন্মুক্ত করে দিতে পারলে এই সমস্যার সমাধান হয়ে যাবে। আশাশুনির মরিচচাপ নদীর পাড় থেকে ফেরদৌস রহমান, এটিএন নিউজ। রাজশাহীর মহানগরীর পথে পথে সংবাদপত্রের হকারিতে 30টা বছর পেরিয়ে গেছে খুকি আপার। তিনি এখন ষাটোর্ধ্ব। নিজের আয়ের প্রায় পুরোটাই বিলিয়ে দিয়েছেন অসহায় নারীদের স্বাবলম্বী করে তুলতে। এই সংগ্রামী নারীর দায়িত্ব নিয়েছে জেলা প্রশাসন। বিস্তারিত জানবো প্রতিবেদনে। তারা দেয় ছলনা আর অভিনয়, কেউ আবার ফিরতে বইতে জানতে চায় না, কেউ আবার নাম ঠিকানা জানতে চায় না। যেন আপন মনেই জীবন বাস্তবতার কথা বলছিলেন দিলাফরোজ খুকি। 30 বছর ধরে তাকে সংবাদপত্র হাতে দেখে আসছে রাজশাহীবাসী। নিবে যাব আমি যখন একেবারে স্বল্প আয়, তবু কারো অভাব দেখলে বাড়িয়ে দেন সাহায্যের হাত। স্বপ্ন তার অসহায় নয়, নারীরা হবে স্বাবলম্বী। 6টা মেয়েকে সাইকেল কিনে দিয়েছি, জামাইকে যে সাইকেল চড়ে চড়ে তোমরা উপার্জন করবা, খবরদার এই মেয়েগুলো আমার বোন, এদের গায়ে কখনো হাত দিবা না, মারবা না, অবহেলা করবা না। আর মেয়েদেরকে সেলাই মেশিন কিনে দিয়েছি, তোমরা সেলাই করে তোমরা উপার্জন করে খাবা। শারীরিক মানসিক প্রতিবন্ধকতা মানেননি, পারিবারিক বঞ্চনায়ও দমে যাননি এই সংগ্রামী নারী। তিনি রাজশাহীবাসীর খুকি আপা। অন্যান্য হকারের কাছে টাকা বকেয়া পাওয়া যায়, কিন্তু খুকির কাছে আমরা কোনো টাকাই বকেয়া পাবো না, এবং সে নগদ দামি পেপার কিনে। অচিরেই সে খুব জনপ্রিয় হয়ে উঠল এই শহরে, সবার সহানুভূতি তার উপরে, বেশিরভাগ মানুষ তাকে ধন্য ধন্য করে। সে শুধু দোকানে নয়, বিভিন্ন অফিসে দিতে থাকে কাগজ, এমনকি বাড়িতে বাড়িতে গৃহিণীদের সাথেও তার চমৎকার একটা সম্পর্ক হয়ে যায়। সবাই তাকে আপন করে নিয়েছিল। সংবাদপত্র হকার খুকি আপা সম্প্রতি নিজেই সংবাদ হয়েছেন। তার একটি ভিডিও চিত্র ভাইরাল হয়। বিষয়টি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নজরে এলে তিনি এই নিঃসন্তান নিঃসঙ্গ নারীর দায়িত্ব নিতে জেলা প্রশাসনকে নির্দেশ দেন। তার বাকি জীবনের দায়িত্ব নিয়েছে প্রশাসন। বয়স্ক রোগীদের মানসিক সমস্যার পাশাপাশি আরও অনেক শারীরিক সমস্যা থাকতে পারে, যেগুলি আমাদের আইডেন্টিফাই করা বা সেগুলি ডায়াগনোসিস করা আমাদের জন্য জরুরি। তো সেক্ষেত্রে আমরা তাকে প্রয়োজনীয় পরীক্ষা নিরীক্ষা এবং ওষুধপত্রের চিকিৎসা ব্যবস্থাপত্র ইনশাআল্লাহ আমরা দিব। সে পত্রিকা বিক্রি করে সে নিজের তার জীবন নির্বাহ করেন এবং সে সমাজের অন্যান্য যারা অভাবগ্রস্ত ছেলে মেয়ে আছে তাদেরকেও সে সহযোগিতা করেন, এবং তার ভিতরে এই যে মানবিক যে গুণাবলী বা মূল্যবোধ, এই জিনিসটা থেকে আমাদের অনেকেরই শেখার কিছু আছে। যাবতীয় সম্পত্তি তিনি দান করে যেতে চান কুষ্টিয়ার জেলা শহরের একটি স্কুল ও হাসপাতালের জন্য। তার শেষ প্রত্যাশা, মৃত্যুর পর এই মানুষগুলোই তাকে দাফন করবে। বুলবুল হাবিব, এটিএন নিউজ, রাজশাহী। জানাবো এবারে মেটার প্রেজেন্স কৃষি সংবাদ সুজলা সুফলা। রোপা আমন ধান ঘরে তুলতে ব্যস্ত সময় পার করছেন রাজশাহীর কৃষকেরা। বাজারে ধান বিক্রি করে ন্যায্য মূল্য পাচ্ছেন তারা। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানায়, এবছর ৭৭,৫০০ হেক্টর জমিতে রোপা আমনের চাষ হয়েছে, যা গত বছরের চাইতে ১,০৭০ হেক্টর বেশি।
বিঘা প্রতি 20 থেকে 22 মণ করে ধানের গড় ফলন হয়েছে। এবছর লক্ষ্যমাত্রা চাইতে ধানের উৎপাদন বেশি হয়েছে, আর বাজারে বিক্রি হচ্ছে 1050 টাকা মণ দরে। তবে পোকামাকড়ের কারণে ধানের ফলন কিছুটা কম হচ্ছে বলে দাবি কৃষকদের। এদিকে দাম ভালো থাকায় কৃষকরা লাভবান হবেন বলে জানিয়েছেন কৃষি কর্মকর্তা। পিছে আপনার ধরেন কি যে বিঘায় 1000 করে খরচ হয়েছে একাধবারে, আপনার 4 বের দিয়েছি, তাহলে 4000 টাকা এদিকে পিছে ধানের দরটা আছে, এবার ভালোই কৃষকের হবে। যদি আরো একটু আবদার করে দেন তো হচ্ছে না। ধানের দাম এবার 1050 চলিয়েছে, তো খরচ উঠবে, কিছু লাভ থাকবে। এবারে জানাবো সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড বাণিজ্য সংবাদ। সরবরাহ বাড়ায় বাজারে শীতের সবজির দাম কমেছে, তবে অভিজাত এলাকাগুলোর বাজারে বিক্রেতারা দাম হাঁকছেন আগের মতোই। রাজধানীর কাঁচা বাজারগুলোতে বন্যার প্রভাব দীর্ঘদিনের, আর বাজারে এত সব সবজি তবুও দাম চড়া। তবে পাইকারি ও খুচরা ক্রেতা বিক্রেতাদের মনের এমন আক্ষেপ এখন কমতে শুরু করেছে। তবে গেল সপ্তাহের তুলনায় এই সপ্তাহের খুচরা বাজার অনেকটাই স্বস্তির, একথা বলছেন বিক্রেতারাই। শীত বাড়ার সঙ্গে সঙ্গে এই সরবরাহ যেমন বাড়বে, একই সঙ্গে দামও কমবে বলে জানা তারা। তবে কারওয়ান বাজার, হাতিরপুল ও কাঁঠাল বাগান বাজার সহ রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে যে এলাকা ও বাজার ভেদে এই দামের হেরফেরও প্রায় দ্বিগুণ। যথারীতি আবারও সময় হলো বায়জিৎ স্টিল বিরতি নেবার। ফিরে এসে আরো যা থাকছে। সৌদির আয়োজনে আজ ভার্চুয়াল G20 সম্মেলন শুরু। আলাদা ম্যাচে আজ মাঠে নামছে বার্সা ও রিয়াল। বিরতি থেকে আবারও ফিরে এলাম 3টা নিউজ আরে, আর ফিরে এসে এবারে জানাবো দেশের বাইরের খবর। সৌদি আরবের আয়োজনে আজ থেকে শুরু হচ্ছে 2 দিন ব্যাপী G20 সম্মেলন। এই প্রথম কোনো আরব দেশ G20 সম্মেলনের আয়োজন করছে। করোনা মহামারীর কারণে এবারের সম্মেলনটি হবে অনলাইন ভিত্তিক। এতে চলমান মহামারীর প্রভাব সহ বিশ্ব অর্থনীতির পুনরুদ্ধার, জলবায়ু পরিবর্তন এবং ক্রমবর্ধমান বৈষম্য নিয়ে আলোচনা হবে। যোগ দেবেন বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও। সম্মেলনের আগে সৌদি বাদশাহ সালমানের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়ন নিয়ে আলাপ করেছেন এই দুই নেতা। তুরস্কের ইস্তাম্বুলে সৌদি কনসুলেটে সাংবাদিক জামাল খাশোগি হত্যার পর দুই দেশের মধ্যে সম্পর্কের অবনতি ঘটে। জানাবো এবারে খেলার খবর। স্প্যানিশ লিগ লা লিগায় বাংলাদেশ সময় আজ রাত 9:15টায় রিয়াল মাদ্রিদের প্রতিপক্ষ ভিয়ারিয়াল এবং রাত 2টায় বার্সেলোনা খেলবে অ্যাটলেটিকো মাদ্রিদের বিপক্ষে। এবারে লিগে স্প্যানিশ লিগে দুই জায়ান্ট রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনার সময়টা ভালো কাটছে না। এখন পর্যন্ত 8 ম্যাচ খেলেছে জিনেদিন জিদানের দল। মাত্র 5 ম্যাচ জিতে 16 পয়েন্ট নিয়ে টেবিলের চতুর্থ স্থানে রয়েছে তারা। সবশেষ 5 ম্যাচের 3টিতে জিতেছে রিয়াল। এদিকে 9 ম্যাচে 18 পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে থাকা ভিয়ারিয়ালের লক্ষ্য রিয়ালকে হারিয়ে শীর্ষস্থান দখল করা। অন্য আরেক ম্যাচে বার্সেলোনা চাইতে পয়েন্ট টেবিলে অনেক এগিয়ে রয়েছে প্রতিপক্ষ অ্যাটলেটিকো মাদ্রিদ। 7 ম্যাচ খেলে 17 পয়েন্ট নিয়ে টেবিলের তৃতীয় স্থানে অবস্থান করছে অ্যাটলেটিকো। বার্সাকে হারিয়ে আরও এক ধাপ উপরে ওঠার লক্ষ্য নিয়ে নিজেদের মাঠে বার্সাকে আতিথ্য দেবে তারা। সমান সংখ্যক ম্যাচে 3 জয়ে কাতালানদের অর্জন এখন 11 পয়েন্ট। টেবিলের 8ম স্থানে রয়েছে কোম্যানের দল।
ফুটবলের খবর জানিয়ে শেষ করব 3টা নিউজ আওয়ার, তবে তার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। আন্তর্জাতিক হেলথ গ্রুপের কো চেয়ারম্যান শেখ হাসিনা, ওষুধ প্রতিরোধী জীবাণুর বিরুদ্ধে লড়াইয়ের আহ্বান। অ্যান্টিজেন টেস্ট ও বাধ্যতামূলক মাস্ক পরার তাগিদ বিশেষজ্ঞদের। সশস্ত্র বাহিনী দিবস আজ, রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পক্ষে শিখা অনির্বাণে শ্রদ্ধাঞ্জলি। গোল্ডেন মনির গ্রেপ্তার, এদিকে বাসায় ছিল 600 ভরি স্বর্ণ, কোটি টাকা আর অস্ত্র। ইতিহাস বিকৃতি ঠেকাতে ডিসেম্বরে আসছে মুক্তিযুদ্ধ জ্ঞানকোষ। দুদক এখন অনেক শক্তিশালী, একথা বললেন দুদক কমিশনার। ভুল পরিকল্পনা আর বিচ্ছিন্ন উন্নয়নে মরছে নদীগুলো। সৌদির আয়োজনে আজ ভার্চুয়াল G20 সম্মেলন শুরু। এবং আলাদা ম্যাচে আজ মাঠে নামছে বার্সা ও রিয়াল। এই ছিল দুপুর 3টার নিউজ আওয়ার। সঙ্গে থাকুন, দেখতে থাকুন 18 নিউজ। আর 18 নিউজের ব্রেকিং নিউজ আপনার মোবাইলে পেতে টাইপ করুন SPARTS এবং পাঠিয়ে দিন 5959 এই নম্বরে। ধন্যবাদ।